স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশে, সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন এক রাজনৈতিক বাস্তবতায় দেশ। রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন নিয়ে আবর্তিত হচ্ছে রাজনীতি। স্বৈরাচার ও এর দোসরদের বিচার প্রক্রিয়া নিয়েও আলোচনা মুখে মুখে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি ছাত্র জনতার। সবকিছু মিলিয়ে রাজনীতির মাঠ কখনো আশা জাগানিয়া, কখনো জটিল ধাঁধা। পরিবর্তিত এই পরিস্থিতি দেশকে কোথায় নিয়ে যাবে সে বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। জনাব সেলিম, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং শ্রোতা মণ্ডলীকে। 5 আগস্টের পর বাংলাদেশ যেভাবে চলছে, দেশ যেভাবে চলছে, আর 5 আগস্টের আগের বাংলাদেশ, এই দুই বাংলাদেশকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখুন, 5ই আগস্ট যে ঘটনাটা ঘটল সেটা ছাত্র জনতার একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান, যেটার ফলে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসক হিসাবে শেখ হাসিনা যে সরকার গঠন করেছিল সেই সরকারের পতন হলো। শেখ হাসিনা পালিয়ে চলে গেলেন এবং সেই জায়গায় একটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এবং ঠিক ওই মুহূর্তের 5ই আগস্টের ঘটনাবলীটার পেছনে কিন্তু জুলাই মাস থেকে চলে আসা কতগুলো বিষয়, তার ক্লাইম্যাক্স পয়েন্টটা ছিল 5ই আগস্ট। কিন্তু একটা কথা সবাই ভুলে যায়, এই আন্দোলনটা খালি জুলাই আগস্টের আন্দোলন না, এটা 16 বছর ধরে এক নাগারে চলেছে আন্দোলন। কারা করেছে সেই আন্দোলন? করেছে আমাদের শ্রমিকরা, আমাদের গার্মেন্টসের ওয়ার্কার্সরা, চা বাগানের শ্রমিকরা, আমি তো সেগুলোর সঙ্গে জড়িত। করেছে ক্ষেত মজুররা, কৃষকরা, করেছে বিভিন্ন রাজনৈতিক দল, কমিউনিস্ট পার্টি, আমাদের পার্টি করেছে, বিএনপি করেছে, বিভিন্ন দল তার তার জায়গা থেকে সংগ্রাম করেছে। সেই সংগ্রাম এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যে শেখ হাসিনার নেতৃত্বে যে শাসন ব্যবস্থা, সেইটা মানুষের জীবনে একটা চরম সংকটের জন্ম দেয়। মানুষ যদি তার ক্রয় ক্ষমতা না কমতো, মানুষের যদি অভাব অনটন না থাকতো, তাহলে স্বৈরাচার কি আর ফ্যাসিস্ট কি মানুষের ভিতরে কিন্তু এত কথা উঠতো না। একদিকে এখন যেটা হিসাব বেড়েছে যে 28 লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে গেছে এবং তার ভেতরে একটা বিরাট অংশ 12 লক্ষ কোটি টাকার মতো বিদেশে পাচার হয়ে গেছে। এই টাকাটা কার পকেট থেকে গেল? এটা কিন্তু পাবলিকের পকেট থেকে গেছে এবং পাবলিকের উপরে সমস্ত চাপ এসে পড়েছে। অন্যদিকে এটা খালি অর্থনৈতিক চাপ না, তাদের মান মর্যাদা সম্মান সমস্ত কিছুকে গ্রাস করে ফেলা হয়েছিল। এবং আমি আওয়ামী লীগের কর্মী, আমাকে চাঁদা দিতে হবে, আমাকে এটা দিতে হবে, কত রকম ঘটনা। তৃণমূলে বসে যত রকম অত্যাচারের ঘটনা, মানুষ কিন্তু মনে করেছে এই সবটার জন্য দায়ী হলো শেখ হাসিনা, কারণ তিনি সিম্বল অফ এই টাইরানি, ইংরেজি শব্দটা ব্যবহার করলাম। মানুষের ভিতরে ক্ষোভ জমে উঠতেছিল। কিন্তু সরকারের ফিলসফি ছিল রাষ্ট্র পরিচালনার, যে আমি উন্নয়ন করব, উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য, আর রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা অপরিহার্য। এই যে সরকারি ধারাবাহিকতা, এই কথাটার ভেতরে কিন্তু সমস্ত ঘটনা লুকিয়ে আছে। বারবার দরকার আওয়ামী লীগের সরকার। সুতরাং উন্নয়নের জন্য বারবার যদি আওয়ামী লীগের সরকার দরকার হয়, তাহলে জোর করে মানুষ চায় না, তারপরেও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য যদি আমার 100টা লোককে গুলি করে হত্যা করা হয়, তাহলে শেখ হাসিনার ফিলসফি অনুযায়ী এইটা হলো একটা দেশপ্রেমিক কর্তব্য। কেন দেশের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য এটা করা হচ্ছে। বিপরীতে এইভাবে কিন্তু একটা ফ্যাসিস্ট, এটা বিখ্যাত একজন ইটালিয়ান কমিউনিস্ট নেতা, তিনি বলেছেন হেজিমনি অ্যান্ড কাউন্টার হেজিমনি। শাসকরা কেবলমাত্র জোর জবরদস্তি করেই শাসন করে তা না, তারা কিন্তু মনোজগতে একটা চিন্তার ছড়িয়ে দেয়, যেটার ভেতর দিয়ে তাকে আবদ্ধ করে রাখে। বিপরীতে এখন কি অবস্থা দেখছেন দেশ? যেই স্বৈরাচারকে আমরা হটালাম, তার পরবর্তী স্বৈরাচার পরবর্তী বাংলাদেশ কেমন চলছে? এখন যেটা চলছে এইটা সম্পর্কে ফাইনাল কনক্লুশন বলাটা অবৈজ্ঞানিক। 2 কারণে। কারণ ঘটনাবলী এখনো বিকাশমান। দ্বিতীয়ত, এখন রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত তারা কোনো
মানে একচ্ছত্র এক ধারার শক্তি কিন্তু এখানে নেই। এখানে নানা ইন্টারেস্ট গ্রুপস, নানা সেকশন, এবং এক একজন এক একভাবে এটাকে টানাটানি করে। চূড়ান্ত কথা বলা না গেলেও আপনার ফিলিংস, আপনার উইজডম কি বলে, সময় কেমন যাচ্ছে, মানুষ কেমন আছে এই সময়ে? সেটা মানুষের জায়গা থেকে যদি বলেন, মানুষের যে দুঃখ কষ্ট যন্ত্রণা সেগুলো লাঘব করার যে দায়িত্বটা ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকারের বা যে কোনো সরকারের, আমরা এটাকে বলি রুটিন অ্যাক্টিভিটি। রুটিন অ্যাক্টিভিটিগুলো তো ঠিকমতো করতে পারছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, আর এই যে এত বড় বড় আওয়াজ তুললো যে আমরা বৈষম্য দূর করব, তো বৈষম্য দূর হয়নি। বৈষম্য দূর করা বলতে আমি জানি না তারা কি এটা মিন করে যে এতদিন এই পক্ষ লুটপাট করেছে, আমাদের পক্ষ লুটপাট করতে পারি নাই, লুটপাটের ব্যাপারে এই যে বৈষম্য সেটা দূর করতে হবে। তা না হলে কিভাবে বৈষম্য দূর করার অঙ্গীকার নিয়ে একটা সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তার আমলে চা বাগানের শ্রমিকদের বাৎসরিক বেতন বেড়েছে 8.5 টাকা। তাদের তো সময়ও দিতে হবে কিছু, সবে মাত্র সময় দিতে হবে, 5-6 মাস বয়স। তারা এত কাজ করে বেড়াচ্ছে, প্রোক্লেমেশন নিয়ে ব্যস্ত, ওইটা নিয়ে ব্যস্ত, অমুক নিয়ে ব্যস্ত, কিংস পার্টি করা নিয়ে ব্যস্ত, তারা হেলিকপ্টারে গিয়ে মিটিং করে বেড়াচ্ছে, অমুক করছে, এই রূপায়ণের অফিসে 2টা ফ্লোর নিয়ে তারা অফিস করে নতুন পার্টি করার ঘোষণা দিয়ে বেড়াচ্ছে কাজ তারা। এবং খুব দেখবেন এটা এইখানেই কিন্তু আত্মসংগ্রামের প্রশ্নটা চলে আসে। ছাত্র সমাজের যে পক্ষ থেকে যারা নেতৃত্ব দাবি করছে, আমার মনে হয় একটু বিনয়ী হওয়া দরকার তাদের। তাদের এটা স্বীকার করা উচিত যে যখন নাকি 16 বছর ধরে সংগ্রাম হয়েছে, তখন সংগ্রাম করেছে ছাত্র ইউনিয়ন, সংগ্রাম করেছে ছাত্র দল, সংগ্রাম করেছে ছাত্র ফ্রন্ট, বামপন্থী ছাত্র সংগঠনগুলোকে বিশেষভাবে আমি করতে চাই, প্রশংসা করতে চাই। কঠিন পরিস্থিতিতে কোনো ইস্যু তারা ছেড়ে দেয়নি। কিন্তু আপনার কাছে এই বৈষম্য বিরোধীদের জন্য কোনো প্রশংসা বাক্য নেই? তারা যে মোমেন্টামটা এনেছে আন্দোলনে। অবশ্যই আছে, কিন্তু ইট ইজ এ পার্ট অফ দ্য হোল। এই জায়গাটা তো স্বীকার করতে হবে। আমি যদি ক্লেম করে বসে থাকি যে আমি একমাত্র করেছি, যেটা আওয়ামী লীগ করেছে, আমাদের মুক্তিযুদ্ধকে একটা আওয়ামী ন্যারেটিভে রূপান্তরিত করেছে। বঙ্গবন্ধু ছাড়া আর কেউ কিছু করেনি। বঙ্গবন্ধুর ছবি গণভবন থেকে যেদিন নামিয়ে দিল, শপথ অনুষ্ঠানে আমি ছিলাম, ওই ছবির নিচে দাঁড়িয়ে শপথ নিয়েছে যে সে বঙ্গবন্ধু, তার উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিল। এটা ঠিক হয়নি। বঙ্গবন্ধুর ছবি থাকে। আমার প্রশ্ন হলো, খালি বঙ্গবন্ধুর ছবি কেন? ওইখানে মৌলানা ভাসানীর ছবি থাকতে হবে, ওইখানে তাজউদ্দিন আমাদের ছবি থাকতে হবে, শেরে বাংলার ছবি থাকতে হবে, জিয়াউর রহমানের ছবি থাকতে হবে, মনি সিংয়ের ছবি থাকতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে যে আমাদের লড়াই, মুক্তিযুদ্ধ, এটা কি খালি 9 মাসের সংগ্রাম? এই সংগ্রাম চলেছে কয়েক যুগ ধরে, এবং এই সমস্ত যুগে তেভাগার আন্দোলন, ইলা মিত্র থেকে শুরু করে টঙ্ক আন্দোলন, মনি সিং জেলখানায়, খাপড়া ওয়ার্ডের হত্যাকাণ্ড, যুক্ত ফ্রন্ট, ভাষা আন্দোলন তো অবশ্যই। কিংবা আমি যে আরও পেছনে যাই, একটা প্রশ্ন আমি অনেককে করে থাকি, আমাদের মুক্তিযুদ্ধের তালিকা করছি তো আমরা, তো মুক্তিযুদ্ধের তালিকায় সূর্য সেনের নামটা কি থাকার অধিকার আছে? বা ক্ষুদিরামের নামটা কি ওখানে থাকার অধিকার আছে? অনেক বলি এটা কি প্রশ্ন? আমাদের ইতিহাস তো শুরু 47 থেকে। ব্রিটিশ কলোনিয়াল রুলে আমরা ছিলাম, এবং ব্রিটিশ কলোনিয়াল রুলের বিরুদ্ধে যারা সংগ্রাম করেছে সেটাও ছিল কিন্তু মুক্তি সংগ্রামের অংশ। কিন্তু এই মুক্তি সংগ্রাম তার স্বাভাবিক গতিপথে জাতীয় মুক্তির ধারায় যাতে না যেতে পারে, এবং উপনিবেশ চলে গেলেও নয়া উপনিবেশিক কায়দায় ব্রিটিশ পুঁজি এবং সেটার সঙ্গে আমেরিকার পুঁজি এবং মাল্টি ন্যাশনাল পুঁজি বলতে যেটা বোঝায়, এটা যাতে তার আধিপত্য এখানে রাখতে পারে, ডলারের শৃঙ্খলে যাতে রাখতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিল। হিন্দু মুসলমান একসঙ্গে শত শত বছর ধরে আমরা একসঙ্গে চলেছি। এখন নতুন যে অন্তর্বর্তী সরকার আছে, তাদের একটি অন্যতম এজেন্ডা হচ্ছে রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার, সেই জন্য কিছু সংস্কার কমিশন হয়েছে। আমরা দেখলাম গতকাল 4টি কমিশন, সংস্কার কমিশন তাদের প্রস্তাব জমা দিয়েছে। এখানে অনেকগুলো প্রস্তাব করা হয়েছে। সুনিশ্চিতভাবে জানতে চাই যে প্রস্তাবগুলো এসছে তার মধ্যে যেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ,
মৌলিক অনেক বড় কিছু পরিবর্তনের সুপারিশ তারা করেছে। এই সব ব্যাপারে আপনি বা আপনার দল কতটুকু সম্মতি দিচ্ছেন বা দিচ্ছেন না? দেখুন, আমি একটা বিষয় পরিষ্কারভাবে মনে করি, আমার অভিজ্ঞতার আলোকে বলতে যাচ্ছি, এবং বাস্তবেও লজিক এই কথাই বলে, সংস্কারের দায়িত্ব এই সরকারের একক এবং প্রধান দায়িত্ব না। এই সরকারের প্রধান দায়িত্ব হলো একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। কেননা অবাধ নিরপেক্ষ নির্বাচন না থাকায় অনির্বাচিত জবাবদিহিবিহীন যে ব্যবস্থাটা ছিল সেটাই কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারের জন্ম দিয়েছে। এইখান থেকে বেরিয়ে আসতে হলে আমাকে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত সরকার করতে হবে। তার পেছনের বড় কথাটা হলো, এখনো কনস্টিটিউশনে আছে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। সুতরাং সংস্কারের দায়িত্বটা কাকে দিব? সেলিম সাহেবকে দিলে হবে না, খালেদা জিয়াকে দিলে হবে না, ইউনূস সাহেবকে দিলে হবে না। সংস্কারের দায়িত্ব দিতে হবে জনগণকে, এবং জনগণ তার দায়িত্বটা পালন করবে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। ত্রুটিমুক্ত ব্যবস্থা আমরা তৈরি আমি করতে এটা পারিনি। বলছি, সংস্কার দরকার, মৌলিক সংস্কার দরকার। কিন্তু এইখান থেকে একটা ডিক্রি জারি করে এবং 10 জনকে নিয়ে 15 জনকে একটা কমিশন করে এবং তাদেরকে নিয়ে নাকি রাজনৈতিক কিন্তু দল রাজনীতিবিদদের তো ডাকা হবে বা হচ্ছে, বিভিন্ন সময় ডাকা হয়েছে, আরো ডাকা হবে। তারা বলেছে রাজনীতিবিদদের আস্থায় এনে বা তাদের ঐকমত্যের ভিত্তিতেই সংস্কারগুলো হবে এবং ন্যূনতম সংস্কার হবে, সকল কিছু না, ন্যূনতম সংস্কার রাজনীতিদের সাথে আলোচনা করে ঠিক করা হবে। না, আমি এটাকে কারেক্ট মনে করি না। তো এটা ডেমোক্রেটিক না। রাজনৈতিক দলের কি অধিকার আছে? অধিকার আছে একমাত্র জনগণ, এবং জনগণকে আপনার 16 কোটি লোককে তো ঢাকা স্টেডিয়ামে জমা করতে পারবেন না। জনগণ তাদের প্রতিনিধি পাঠিয়ে দেয় তাদের মতামত সহ। প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়া কি আমাদের দেশে ত্রুটিমুক্ত? না না না, এটা তো সংস্কার করতে হবে। এইটাই তো এইটা নির্বাচন ব্যবস্থারই তো সংস্কার দরকার। অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য যেইটুক করা অপরিহার্য সেইটুক করতে যেমন হবে। সেক্ষেত্রে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলা হচ্ছে, ছোট দলগুলোর এতে লাভ হবে, দেশের কি লাভ হবে সেটা কি বলতে পারেন? না, এটা তো একমাত্র দাবি না। না, সুপারিশ এসছে, সুপারিশ এসছে, যদি এটা করতে পারে করুক, তাহলে পরে সামনের সরকার করবে। এখন যেটা দরকার, মৌলিক সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করতে আপনার কি সুপারিশ আছে? বা আমার এক নম্বর কথা হলো, নির্বাচনে টাকার ব্যবহার বন্ধ করে দিতে হবে। কোন ক্যান্ডিডেট একটা পয়সা খরচ করবে না, রাষ্ট্র করবে। ইলেকশন কমিশন খরচ করবে, প্রত্যেকের ইলেকশন ম্যানিফেস্টো ছাপিয়ে দিবে, ক্রেডেনশিয়াল ছাপিয়ে দিবে, প্রজেকশন মিটিং এর ব্যবস্থা করবে, পোস্টার ছাপিয়ে দিবে, এবং এইভাবে সমস্ত কোনো সিকিউরিটি মানি, আমাকে এটা জবাব দেন, সিকিউরিটি মানি এমপি ইলেকশন করতে হলে পরে লাখ টাকা শুধু না, এটা আস্তে আস্তে বাড়াতে বাড়াতে 5 লাখ পর্যন্ত নিয়ে গেছে। আমার একটা ক্ষেত মজুর, আমাদের একজন নেতা ছিলেন, মারা গেছেন, জসিম মণ্ডল, জানি না আপনি এই নামটার সঙ্গে পরিচিত কিনা, রেলওয়ে শ্রমিক নেতা, বিখ্যাত, এবং তার বক্তৃতা এরকম, তার সামনে কেউ দাঁড়াতে পারবে না। সে তো 1 লক্ষ টাকা জীবনে চোখেই দেখেনি। তাহলে পরে 95% অফ দ্য পপুলেশন এই জামানতের টাকা দিতে পারে না, এই কারণে তাকে কিন্তু আপনি আউট অফ দ্য ইলেকশন প্রসেস ফেলে দিচ্ছেন, ক্যান্ডিডেট হতে পারবে না কিন্তু ভোট দিতে পারবে। তাহলে তো কমপ্লিট পুরা প্লেন লেভেল ফিল্ড তো হলো না। টাকার খেলা বন্ধ করতে হবে। প্রশাসনিক কারসাজি ভোটের পেছনে যায় না, অফিসারদের কিভাবে টাকা পয়সা দিয়ে বশ করা যায়। সাম্প্রদায়িক প্রচারণা, এই ধর্ম শেষ হয়ে যাবে, ওইখানে যুক্তফ্রন্টের সময় বলা হয়েছিল যে যুক্তফ্রন্টকে ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে, কারণ এটা না আল ইসলামিক, আন ইসলামিক হলে পরে ওই লোক, এটা হলে তাহলে বিবি তালাক হয়ে যাবে। এই ধরনের আমাদের এই ধরনের সংস্কারগুলো করতে বলছেন নির্বাচনের আগেই। হ্যাঁ, এগুলো করতে হবে। এগুলো তো কনস্টিটিউশন বদলাতে হয় না, এগুলো তো ইলেকশন রুলসগুলো চেঞ্জ করলেই হয়, কিন্তু সেটা তো করবে না। সেই লক্ষণগুলো তো আমি দেখছি না। আচ্ছা, বুঝছেন না? এখন দুইটা হাউস না, আপার হাউস লোয়ার হাউস করতে যাচ্ছে। আপার হাউস লোয়ার হাউসের প্রসঙ্গটা কখন এসেছিল? ঐতিহাসিকভাবে আপনাকে দেখতে হবে, যখন আমাদের দেশে সেনাবাহিনী খুব জোরে সোরে বলা শুরু করলো যে আমাদের একটা ভূমিকা থাকিতে হইবে। সুতরাং শুধু সেনাবাহিনীকে নিলে তো হবে না, সুশীল সমাজকে রাখতে হইবে, পণ্ডিত ব্যক্তিদেরকে রাখতে হইবে,
বিভিন্ন পেশা আপনি বলছেন এর পিছনেও কোনো গূঢ় মানে উদ্দেশ্য আছে এই সংস্কারের? সংস্কারে অনেকে মনে করে সেনাবাহিনী যে কোনো সময় যে কিছু করতে পারে। আমাদের 1/11-এর অভিজ্ঞতা, আরও সব দীর্ঘ সময়, আমাদের প্রায় অর্ধেকটা সময় তো সেনা শাসন বা ইনডাইরেক্ট সেনা শাসন, এগুলো ভুলে যাওয়া উচিত না। জিয়াউর রহমানের রাজত্ব তো সেনা শাসনই ছিল মূলত, এরশাদের শাসন তো মূলত সেনা শাসন। সেইখান থেকে আমরা বেরিয়ে আসলাম এরশাদ বিরোধী আন্দোলন, সেই জায়গা থেকে। এখন এইটাকে এরশাদ সাহেব একটা অফিসিয়াল প্রপোজাল দিয়েছিলেন বিফোর হি টুক পাওয়ার, ক্ষমতায় নেওয়ার আগেই বলেছিলেন যে সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল একটা করতে হবে, ওইটা আর্মি সহ মিলায়, যেটা নাকি সরকারের উপরেও তারা খবরদারি করতে পারবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য পারপাস। ঠিক আছে, গোলমাল করতেছে এই লোকটা বা এই সেকশনটা, ওদেরকে নিয়ে নাও ভেতরে। আমরা এই নিয়ে আরো আলোচনা করব। আমাদের সাথে আজকের আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। জনাব সেলিম, আমরা আলোচনা করছিলাম সংস্কার প্রস্তাব নিয়ে এবং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ এবং পূর্ববর্তী বাংলাদেশ নিয়ে। আপনি বলছিলেন যে নির্বাচিত সরকারেরই দায়িত্ব সংস্কার করার। বাংলাদেশ যতটুকু এগিয়েছে, জনগণ, এদেশের রাজনীতিবিদ তার যেমন তাদের অবদানে, যতটুকু পিছিয়েছে সেখানেও তো রাজনীতিবিদদের দায় আছে। সেটা তো কখনো রাজনীতিবিদরা বলে না। একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কোনো রাজনীতিবিদকে শুনেছেন এই দায় নিতে? হ্যাঁ, আমার নিজের বক্তব্য যখন রেকর্ড করে শোনার সুযোগ হয়, অবশ্যই আমার সব বক্তব্য এটা থাকে। বাজার অর্থনীতি বাজার রাজনীতির জন্ম দেয় এবং সমস্ত কিছু কেনা বেচার। মানুষ বলে বাংলাদেশে এখন সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এমপিগিরির ব্যবসা আর মন্ত্রীগিরির ব্যবসা। সবচেয়ে কম ইনভেস্টমেন্ট করে সবচেয়ে হাই রিটার্ন নিয়ে আসা যায়। দিস ইজ এ পার্ট অফ দ্য সিস্টেম। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার একটা তর্ক হয়ে গেল একদিন, বাম জোটের সঙ্গে যখন বক্তৃতা হচ্ছে। সেলিম ভাই, আপনি খালি হিংসা করেন কেন? হোক না, কিছু লোকের হাতে টাকা হোক, চুয়ায় পড়ে গরিবের কাছে যাবে। আমরা এটা তো গরিবের কাছে যাই না, চলে যায় সুইজারল্যান্ড, চলে যায় মালয়েশিয়ায়, চলে যায় সিঙ্গাপুর। তো এই তো ঘটনা কানাডায়। দিস উইল নেভার হ্যাপেন। সেই রাজনীতিবিদদের হাতেই তো আবার নির্বাচন পরবর্তী ক্ষমতা তো সেই রাজনীতিবিদদের হাতেই যাবে যারা। সুতরাং এই ধরনের রাজনীতিকে পরিবর্তন করে বিকল্প ধারার, যেই ধারাটা হলো আমাদের মুক্তিযুদ্ধের সময় যে অঙ্গীকার ছিল, যে স্বপ্ন দেখেছিল। আমি তো মুক্তিযুদ্ধে ছিলাম, মুক্তিযুদ্ধের সঙ্গে আলাপ করে এখনো এই গান গাওয়া হয়, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখে হাসির জন্য অস্ত্র ধরি। সত্য কথা বলবো আপনাকে, যখন হানাদার বাহিনীকে মুক্ত করে মুক্ত এলাকা করলাম, কোনো মুক্ত এলাকায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো কোনো ঘুষ দুর্নীতি ছিল না, কোনো চুরি ডাকাতি ছিল না, কোনো নারী নির্যাতন ছিল না। আদর্শ সমাজ সেখানে আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছিলাম। আমরা প্ল্যান করতাম, পরিকল্পনা করতাম, সারা দেশকে এরকম ইয়ের মতো করে পারি নাই কেন? অনেক কারণ। এটা গভীর আলোচনা, সময় নিয়ে আলোচনা করব। যেমন একটা কারণ বলি, তখনও বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে আটক, তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী, রাষ্ট্র পরিচালনা করছেন। তিনি ফিরে এসে সঙ্গে সঙ্গে অর্ডার দিলেন, এখন দেশ চালাবে মুক্তিযোদ্ধারা। সব ডিসি, এসপি থেকে শুরু করে নিচের উপরের যত অল লেভেল, মুক্তিযোদ্ধা ছাড়া আর কেউ দেশ চালাবে না, এবং আপনারা সব নাম দেখান। আর আমরা তখন দাবি করলাম যে ঠিক আছে, এইটাই কারেক্ট, এবং অস্থায়ী বিপ্লবী সরকার করেন। আমরা পার্লামেন্টারি সিস্টেমে পট করে চলে যান না, তাহলে পরে পুরানা ব্যবস্থাগুলো, ব্রিটিশ আমলে প্রবর্তিত পেনাল কোড থেকে শুরু করে সমস্ত কিছু ওল্ড ব্যুরোক্রেসি, সেইটা এসে গ্রাস করে ফেলবে। বঙ্গবন্ধু এসে কিন্তু তাজউদ্দিনের সেই সিদ্ধান্ত বাতিল করে দিলেন, এবং তিনি প্রেসিডেন্ট থেকে প্রাইম মিনিস্টার হয়ে পার্লামেন্টারি সিস্টেমে চলে গেলেন। কেন? ওই ধারায় রাজনীতি করে আসছেন তিনি। আওয়ামী লীগও সেই ধারার রাজনৈতিক দল। এটা তো রেভলিউশনারি যে কৌশলগুলো ইতিহাস থেকে, সেই শিক্ষাগুলো তো তারা গ্রহণ। এখন যে আমরা বিপ্লব পরবর্তী অবস্থা বলছি, এখনো তো আমরা সেই সিস্টেমে আছি, আমরা তো বিপ্লবী সরকার অবশ্যই এটা মুখে বললেই তো আর এই ধরনের ব্যবস্থা হয় নাই। তো আমরা তো সেই ওই একই সিস্টেমের ভিতরে আছি। তো আমরা ভবিষ্যতে ভালো কিছু পাবো না, বা দেশের মানুষ পাবে না? অবশ্যই। কিন্তু আপনি যেটা বললেন, বিপ্লবী শব্দটাই যথেচ্ছ ব্যবহার করা ঠিক না। আচ্ছা, বিপ্লবটা খালি রক্তপাত কত হলো না হলো এটা দিয়ে মিল করে না, বোঝায় না। বিপ্লব বুঝাতে হয়
পুরা ব্যবস্থার আমূল পরিবর্তন এবং প্রাথমিকভাবে তার অর্থনৈতিক ব্যবস্থা। অর্থনীতিতে যদি আপনি বাজার অর্থনীতি রেখে দেন এবং খোলা বাজার অর্থনীতির যে এটাকে আমি মৌলবাদ, বাজার মৌলবাদ বলি, বাজার মৌলবাদের অধীনে এইটা হতে বাধ্য। এভরিথিং আপনি চেষ্টা করলেও বিপ্লব যদি নাও ঘটে, অভ্যুত্থান তো একটা হয়েছে। আপনি দেখেন এই 6 মাসে, আমি কোনো নাম ধরে বলতে যাচ্ছি না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন কি ঘটনা ঘটছে। কেউ যদি মনে করে থাকে যে 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের খালি হিসাব নেওয়া হবে, এর আগের সরকারগুলো যেগুলো ছিল সেই হিসাব নেব না আমরা? এখনকার যারা রাজনীতি করি না বলেও রাজনৈতিক দল করছে এবং রাজনীতি রাষ্ট্র পরিচালনার মতো সর্বোচ্চ রাজনৈতিক কাজে নিয়োজিত এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছে আমরা অরাজনৈতিক, কিন্তু ডুইং এ জব যেটা নাকি টোটালি এবং হায়েস্ট পলিটিক্যাল কন্টেন্ট সম্পন্ন। তো এইগুলো বলার তো কোনো অর্থ নেই। কাম আউট উইথ পলিটিক্যাল প্রোগ্রাম এবং এসে সেখানে হোক, তর্ক হোক। সমাজতন্ত্র বাদ দেওয়ার কথা নাকি সুপারিশ করছে। সমাজতন্ত্র বাদ দিয়ে আমাদের দেশ যদি যায়, বৈষম্য দূর করতে পারবেন? কমিউনিস্ট পার্টি থেকে শিক্ষা নিতে হবে। কমিউনিস্ট মুভমেন্ট সারা দুনিয়ার আমাদের স্লোগান ছিল, এখনো আছে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তো এইগুলো তো আমাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। পুঁজিবাদী ব্যবস্থায় আপনি কোনোদিন বৈষম্য। তাহলে বিপ্লব যেটা বলছেন যে বিপ্লব যদি নাও হয়, অভ্যুত্থান তো একটা হয়েছে, অভ্যুত্থান পরবর্তী মানুষের একটা চাহিদা তৈরি হয়েছে, মানুষ এই অভ্যুত্থানে অংশ নিয়েছিল। অবশ্যই সেইটা কি আপনার যে নির্বাচনের কথা বলছেন, নির্বাচন পরবর্তী ব্যবস্থা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে বলছে কেউ কেউ, নির্বাচিত সরকারই সব সমস্যার সমাধান করতে পারবে, মনে হয় তাই? না, আমি এটা মনে করি না। আমি আবার বলছি, এই কথাটা বারবার আমার বলতে হয়, খুবই দুঃখজনক। নির্বাচিত সরকার হোক, অনির্বাচিত সরকার হোক, চেঞ্জ আনতে পারে একমাত্র জনগণ। আমি পাবলিক মিটিংয়ে এই বক্তৃতা দিই, ভাইয়েরা, জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। হাসিনার কাছে বর্গা দিয়েছিলেন, ঠকেছেন। খালেদা জিয়ার কাছে বর্গা দিয়েছেন, ঠকেছেন। এরশাদের কাছে বর্গা দিয়েছেন, ঠকেছেন। ইউনুসের কাছে বর্গা দিলেও ঠকবেন। আজকে আমার কাছে বর্গা দিয়ে বসে থাকলেও ঠকবেন। নিজের অধিকার নিয়ে দাঁড়ান এবং তাকে এম্পাওয়ার করতে হবে, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপল। এবং সেটা করতে হলে স্থানীয় সরকারের কাঠামোটাকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে। কিন্তু এই সিদ্ধান্তগুলো কতগুলো মৌলিক সিদ্ধান্ত, সেটা জনগণের পক্ষ থেকে নিতে হবে এবং জনগণের সঙ্গে সাফিসিয়েন্ট ডিসকাশন করে করতে হবে। খালি জনগণের প্রতিনিধি বলে দাবিদার, যেমন ছাত্র সমাজের প্রতিনিধি বলে দাবিদার। আমি তো জানি এত 16 বছর ধরে কারা স্ট্রাগল করেছে। আমি হাসপাতালে গেছি ছাত্র ফ্রন্টের আহত কর্মীদের। সেই ঘটনা যেমন সত্য, তেমনি এটাও তো ঠিক যে জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ছাত্র জনতা, এটাও তো সত্য। অবশ্যই 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 16 বছরে যারা করেছে সংগ্রাম, সেটা যেমন সত্য। অবশ্যই ওর জন্যই তো বলি, ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা সফল সাহসী সংগ্রাম এবং আই স্যালিউট করি। কিন্তু কেউ যদি বলে বঙ্গবন্ধুই সব কিছু করিয়াছে, ওরকম আমরাই সব কিছু করিয়াছি এবং আমাদের ডিবি অফিসে নিয়ে গেল এবং 3 দিন যেভাবে না কয়দিন 7 দিন অত্যাচার করলো, আমরা টেলিভিশনের সামনে এসে বললাম আন্দোলন প্রত্যাহার করব। আমাদেরকে নেই জেলখানায়, আমাদেরকে উল্টা করে ঝুলায় নেই। আমরা কি এরকম দাসখত দিয়েছি যে আন্দোলন প্রত্যাহার করিলাম? তারপরে আমি বলবো সাহসী ভূমিকা নিয়েছে, দক্ষ, এবং আমাদের সেখান থেকে শিক্ষা নেওয়ার আছে। আমি একেবারে নিঃসংকোচে বলবো তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার আছে। আমার ওরকম সেটাই, বন্দুকের নলের সামনে যে বুক পেতে দিয়েছিল, সেখান থেকে নিশ্চয়ই শিক্ষা নেওয়ার আছে, যেটা আপনি বলছেন। তারা তো বন্দুকের নলের মুখেই বুক পেতে দিয়েছিল। এর আগে এরকম বন্দুকের মুখে নল দেন, সেটার প্রশংসা যেমন হচ্ছে, তাদের তো এটা তো 16 বছর ধরে হয়েছে। কত লোককে হত্যা করে, এত রক্তক্ষয় তো আর হয়নি একটা সময়ের ভিতরে। রক্তক্ষয় ক্যানট বি এ জাস্টিফিকেশন ফর দ্য লজিক অফ রানিং দ্য সোসাইটি অ্যান্ড পলিটিক্স। বুঝছেন না? তাহলে পরে তো সেই তত্ত্বই কারেক্ট হয় যে যত অত্যাচার বাড়বে ততই গণ অভ্যুত্থানের দিকে আগাবে। সরকার যথেষ্ট পরিমাণে হিংস্র নয়, আমি গোপনে সরকারি লোক সেজে এই গুলি চালিয়ে মানুষের ভেতরে এই আবেদন সৃষ্টি করলাম। আমি জানি না এই কৌশল তাদের কাউকে শিখিয়েছিল কিনা, এবং তারা কেউ এখন তো স্বীকারোক্তি দিচ্ছে ছাত্রলীগে ঢুকেছিলাম আমরা। তা আমি তো কোনো সময়, আমি তো রেভলিউশনারি পলিটিক্স করেছি আগাগোড়াই,
কোনো সময় তো এইসব চিন্তা মাথায় ঢুকে নেই। আমি প্রকাশ্যভাবে বলবো, আমি কেন শত্রু শিবিরে যে ছদ্মবেশে সেখানে নিয়ে, এবং ওরা যখন হেলমেট বাহিনী করেছে তাহলে এটা অনুসন্ধান করতে হবে যারা যারা ছাত্রলীগে ঢুকেছিল তারাও হেলমেট বাহিনীর সদস্য ছিল কিনা, এবং তারাও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল কিনা। তাই এগুলো তো মানুষের মনে প্রশ্ন আসে। আপনার লজিক্যালি তো সব জিনিসটা দেখতে হবে। কিন্তু আমি আমার কথাটা ভুল বোঝা যাতে না হয় আমি পরিষ্কার বলছি, আই স্যালিউট দ্যাম, এবং একেবারে মানে আন্তরিক স্বীকারোক্তি। অনেক কিছু আমি জানি না, তাদের সঙ্গে তাদের ভাষা সবটা আমরা বুঝতে পারি না অনেক সময়। আমাদের ভিতরে একটা ব্রিজ তৈরি করা দরকার। আমি ওপেন মাইন্ড নিয়ে যাচ্ছি, এবং তারা যদি লাথি দিয়ে ফেলে দেয় যে পুরানো সব কিছু ওইগুলো হলো টু বি রিজেক্টেড, তা আমরা রিস্টার্ট শব্দটা খুব ডেঞ্জারাস শব্দ। কোনো কিছু জিরো থেকে রিস্টার্ট। পাশাপাশি এই যে বেশিরভাগ রাজনৈতিক দলই তো গণতন্ত্রের চর্চা নেই, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? আপনার কি কিছু কিছু দলে মত আছে। কি? শোনেন, যারা এই পর্যন্ত ক্ষমতায় ডায়লামাটা হলো বড় বড় দলগুলো নীতি খারাপ, কাজকর্ম খারাপ, কিন্তু দল বড়। আর কিছু ছোট দল আছে, দল হিসেবে এখনো শক্তি হয়নি, কিন্তু তাদের নীতি ভালো, তাদের কাজকর্ম ভালো। আমাদেরকে বলে আপনাদেরকে রেসপেক্ট করি, কিন্তু আপনাদের কাছ থেকে বেশি এক্সপেক্ট করি না। সেক্ষেত্রে সেই ক্ষেত্রে সমাধানটা কি? বড় দলকে নীতি শেখাবেন? এটা হবে না, কারণ প্রত্যেকটা দল তার শ্রেণী ভিত্তির উপরে চলে। ওর জন্য যেগুলো এখন সঠিক শ্রেণী ভিত্তির উপরে আছে তাদেরকে বড় করার জন্য সকলের নামতে হবে, মানুষকে নামতে হবে। ধরেন একটা উদাহরণ দিই, এটা পলিটিক্যাল এডুকেশনের জন্য আমি বলছি। আওয়ামী লীগের রূপান্তর হলো কিভাবে? যখন মুক্তিযুদ্ধ হয়, আওয়ামী লীগের লিডার কারা ছিলেন? শেখ মুজিবুর রহমান, ইন্স্যুরেন্স কোম্পানি, তাজউদ্দিন আহমেদ মাস্টারি, সৈয়দ নজরুল ইসলাম ওকালতি, সব আপনি দেখবেন মধ্যবিত্ত, ছোট ব্যবসায়ী, দোকানদার, কর্মচারী। দিস ওয়াজ দ্য লিডারশিপ স্ট্যাটাস। ৭২-এ আমি ডাকসুর ভিপি, একদিন পুরানা গণভবনে বসে আছি, ক্যাবিনেট মিটিং থেকে বঙ্গবন্ধু আসলেন। সেলিম সেলিম বিরাট কাজ করে আসছি, শোনো শোনো, সমস্ত পরিত্যক্ত কারখানা জাতীয়করণের অর্ডার দিয়ে আসলাম। আর আরো কিছু কথা বললেন, তারপর বললেন তার চেয়ে বড় আরেকটা করছি, সমস্ত অফিসারদের ডেকে নিয়ে আমি বলে দিছি আমার আওয়ামী লীগের কর্মীরা অনেক কষ্ট করছে, জেল টেল খাটছে, ওদের দিকে একটু দেখেন, ব্যবসা বাণিজ্য দিয়েন। এই যে কথাটা, লাইসেন্স দিল, এক হাতে লাইসেন্স নিয়ে আরেক হাতে বিক্রি করে কাঁচা টাকার মালিক হয়ে গেল। তখনই আমি ইকোনমিক্সের ছাত্র, নব্য ধনিক শ্রেণীর আবির্ভাব, এবং সেই নব্য ধনিক শ্রেণী এখন সেই প্রবণতায় এখন লুটেরা ধনবাদী ব্যবস্থায় পরিণত হয়েছে। শুধু আওয়ামী লীগের শ্রেণী চরিত্র বদলায় গেছে, ব্যবসায়ীরা রাজনীতিতে ঢুকে গেছে, রাজনীতিবিদরা ব্যবসায় ঢুকে গেছে। সুতরাং ব্যবসায়িক রাজনীতি। এখন কথা হচ্ছে যে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ছোট বা ভালো বা যাদের নীতি আদর্শ আছে তাদের নিশ্চিত করার উপায়, এক বাক্যে বলবেন কোন সংস্কারটা করলে নির্বাচন ব্যবস্থা একটা মৌলিক পরিবর্তন আসতে পারে? এটা ওয়ান অফ দ্য নেসেসারি। সংখ্যানুপাতিক নির্বাচন কি একটা সমাধান হতে পারে? আমি মনে করি যে নো সিঙ্গল সলিউশন। এটা এমন সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবে কোথায়? আপনি একটা করলেন, বাঙালির ব্রেন তো, সে আরেকটা পথ বের করে ফেলবে, যে ওইটার ভেতর দিয়েই আবার সে তার আসল উদ্দেশ্যটা বের করে নিয়ে আসবে। যখন এখন আমি যেটা দেখছি আর কি, যারা চায় যে ইলেকশন আরো দেরি হোক, তারা একের পর এক অজুহাত তৈরি করছে, সিচুয়েশন ক্রিয়েট করা তৈরি করছে। কেন আমার আদিবাসীদের উপরে হামলা চালানো হলো? কি নৃশংসভাবে হামলা চালিয়েছে, এবং এটার প্রতিবাদে ছাত্ররা গেল যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আজকে সেখানে আবার তাদের উপরে কি বলে গ্রেনেড, কি বলে সাউন্ড গ্রেনেড না কি বলে এটাকে, তারপরে ওয়াটার ক্যানন দিয়ে তাদের উপরে নির্মম, মাথা ফেটে গেছে কতজন। এটা তো হোয়াট ইজ দিস? এটা এখনই যদি বন্ধ না করে তো সবাই তো বলবে যে তো এটা একই প্রবণতা। ধন্যবাদ জনাব সেলিম। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া চলছে বা সরকার বিপ্লবের সাথে বিপ্লব পরবর্তী তাদের যে এজেন্ডাগুলো আছে সেগুলো তারা চালিয়ে নিয়ে যাচ্ছে, যেমন বিচার, আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার প্রক্রিয়া চলছে। এর বাইরে বা এর পাশাপাশি
দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ জনগণের অন্যতম একটা দাবি ছিল, যে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে, ফ্যাসিবাদী সরকার যেহেতু বিপুল টাকা লুটপাট করেছে, তার একটা প্রভাব অর্থনীতিতে পড়েছে। বিপ্লব পরবর্তী বা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার এ বিষয়ে অন্তত কিছু করবে, তাদের এটা প্রাণের দাবি ছিল। বর্তমান পরিস্থিতি তো সেই দাবির সমর্থনে বা সেই দাবি পালন হচ্ছে, পূরণ হচ্ছে বা পূরণের চেষ্টা চলছে এমনটা মনে করছে না। আপনার কারেক্ট কথা বলে। তো এ বিষয়ে আসলে অন্তর্বর্তী সরকার, এটা তাদের একটা এজেন্ডা বা জনগণের তরফ থেকে তাদের প্রতি একটা চাওয়া, সে বিষয়ে তো সরকার কিছু করছে না। এই যে জনগুরুত্বপূর্ণ বা জনগণের প্রাণের দাবি, এটাই যদি পূরণ করতে না পারে, তাহলে বড় বড় দাবি বা অন্য অনেক দাবি, সেগুলো কিভাবে পূরণ হবে? দেখুন, এই সরকার হলো কোনো রেভলিউশনারি গভর্নমেন্ট না, এটা কোনো রেগুলার গভর্নমেন্টও না, এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার। এই কথাটা ভালো করে বুঝতে হবে। একটা অবস্থা ছিল অনির্বাচিত, জবাবদিহিবিহীন অবস্থা, সেইখান থেকে আমরা নির্বাচনের প্রক্রিয়ার ভিতরে আমরা যেতে হবে। করতে হলে একটা ডেমোক্রেটিক পরিবেশ আনতে হবে, ইলেকট্রাল রিফর্মস করে নির্বাচন করে জনপ্রতিনিধিদের ক্ষমতা দিতে হবে। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কাজ, একদিনের জন্য যদি কেউ ক্ষমতায় থাকে, তার দায়িত্ব হলো রুটিন অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যাওয়া। একটা রাষ্ট্র, আধুনিক রাষ্ট্রে যে কাজগুলো এসেনশিয়াল, সিভিল অ্যাক্টিভিটিগুলো, রাস্তাঘাট পরিষ্কার রাখা, আইন শৃঙ্খলা নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ভেতরে রাখা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবে কিভাবে? আমরা বাজার অর্থনীতির দর্শন অনুসরণ করছি। গ্রামে বেগুন বিক্রি হয় 6 টাকায়, সেই বেগুন আমরা কিনি 60 টাকায় ঢাকায়। সমাধান করতে হলে র্যাডিক্যাল পদক্ষেপ নিতে হবে। বাজারের উপরে একবার এটা কি ঘটনা ঘটেছিল, মানে বিএনপির সময় একটা ছেলেকে গুলি করে মেরেছিল পুলিশ। হোম মিনিস্টার তখন ছিলেন, উনি গিয়ে ওল্ড টাউনে, এই কাঠামোবদ্ধ অবস্থার ভিতর, না আমি জাস্ট বলি এপিসোডটা ইন্টারেস্টিং, উনি বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিচে আমি কি করব। আওয়ামী লীগ সরকারের সময় এরকম উঠলো দ্রব্যমূল্য, ওই যে বাজারের কাজ বাজার করছে আমি কি করব। তা আমি যখন বক্তৃতায় বলেছিলাম, বাজারের কাজ যদি বাজারই করতে হয়, আপনি যদি কিছু করার না থাকে, আপনি অনুগ্রহ করে দায়িত্ব ছেড়ে দেন, মন্ত্রিসভা থেকে চলে যান। আপনাকে কি করতে হবে? র্যাডিক্যাল উৎপাদকের সমবায় করেন আর ক্রেতার সমবায় করেন। দুই সমবায়ের ভিতরে সরাসরি মার্কেটিং উইথ গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স মার্কেটিংয়ের ব্যবস্থা করে দেন। মধ্য স্বত্বভোগীদের অত্যাচার থেকে মুক্তি এই পাবে। কাঠামোবদ্ধ অবস্থার ভিতরে এটা করা সম্ভব? চেঞ্জ দ্য কাঠামোগত অবস্থা। আপনি প্রত্যেকটা অজুহাত যদি বলেন এই কাঠামোগত অবস্থায় গরিব আরো গরিব হবে, বড় লোক আরো বড় লোক হবে, এইটাই তো বলতো হাসিনা, যে আপনার অসুবিধা কি আছে? এটা উন্নয়নের প্রসব বেদনা। উন্নয়নের প্রসব বেদনা খালি 95% গরিব মানুষের উপরে পড়বে, আর 5% তারা 28 লক্ষ কোটি টাকা নিয়ে লুটপাট করে বিদেশে পাচার করে দিবে। দেখেন, অনেক দুঃখের কথা বলতে হয়। পাকিস্তানি আমলে আমি তো গণ অভ্যুত্থানের একবারে সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, 69-এ 70-তে প্রত্যেকটা সময়ই আমি তো নিজের চোখে দেখেছি। আওয়ামী লীগ তখন আইবের শেষ সময় একটা পোস্টার ছাপিয়েছিল, পূর্ব পাকিস্তানের ম্যাপের উপরে গরু ঘাস খাচ্ছে আর পশ্চিম পাকিস্তান থেকে দুধ দোয়ায় নিতেছে। নিচে লেখা ছিল পূর্ব বাংলার সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার করা চলিবে না। এখন আমার 16 বছরে সরকারি হিসাবেই 12 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। তারপরে কি লাভ হলো আমাদের স্বাধীনতার? বাঙালি জাতির দুর্ভাগ্য বা তাদের গৌরব যে আমরা লড়াই করে বড় বড় বিজয় অর্জন করি, কিন্তু দুর্ভাগ্য সেই বিজয় আমরা রাখতে পারি না। কিন্তু দেশের অধিকাংশ মানুষ তো চায় যে এই সরকার সফল হোক, গণঅভ্যুত্থানের যে ম্যান্ডেট সেগুলো মানে সফল হোক। সেই হিসেবে চাইলেই হবে না, আপনার কি চাইলেই হবে না, জনগণকে বুঝাইতে হবে, জনগণকে এই শিক্ষা নিতে হবে। আমার ধারণা মানে আস্তে আস্তে শিক্ষা নিচ্ছে ইন্টারিম যে গভর্নমেন্ট জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা। ইন্টারিম গভর্নমেন্ট হলেও এই সরকারের যে কাজগুলো আছে সেগুলো অন্তত করে যায়। কিছু করতে হবে না, যেটুক তার লিমিটেড ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা ভালো মতো করুক। এই প্রশ্নটা ইউনূস সাহেবের সাথে, সেই ম্যান্ডেটগুলো কি কি আপনি মনে করেন একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া একমাত্র ম্যান্ডেট? ফার্স্ট অফ অল রুটিন অ্যাক্টিভিটিগুলো ভালো করে করতে, সেগুলো তো চলছে, না, হয়তো ভালো চলছে না। হ্যাঁ, সেটা ভালো করে করতে হবে। সেকেন্ড হলো অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ডেমোক্রেটিক পরিবেশ স্থাপন করে
অবাধ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তৃতীয়ত আরেকটা কাজ আমি মনে করি, আমি সংস্কারের বিরুদ্ধে না, বরঞ্চ আমি মৌলিক সংস্কার, রেভলিউশনারি সংস্কারের পক্ষে। আমাদের এখানে কনস্টিটিউশনে আছে। নির্বাচন পরবর্তী কি সংস্কার চান? নির্বাচন পরবর্তী সরকার তো নির্বাচিত সরকার করবে, নির্বাচন পূর্ববর্তী কি সংস্কার চান? নির্বাচনের আগে যেটা ইন্টারিম গভর্নমেন্ট করবে, সেটা এসেনশিয়ালি কনসার্ন উইথ সিভিল লাইফের জন্য যেগুলো এসেনশিয়াল, সেইখানকার যে প্রয়োজনীয়তা সেটা করতে হবে। তা নাহলে দিস গভর্নমেন্ট উইল বি ডিস্ট্রয়েড, এবং এই গভর্নমেন্ট যদি ফেল করে বিরাট সর্বনাশ নেমে আসবে। আমি এবং আমার দল আন্তরিকভাবে কামনা করি যে সেরকম কোনো দুর্ঘটনা যাতে না হয়। এবং আমরা যে কথাগুলো বলছি, বা আমি যে কথাগুলো বলছি, ইন অর্ডার টু মেক দ্য সাকসেস অফ দিস গভর্নমেন্ট, কিন্তু গভর্নমেন্ট যদি ইলাস্টিকের মতো তার ম্যান্ডেট খালি বাড়াইতে থাকে, তাহলে পরে বিরাট ভুল করবে, তাহলে পরে ওই হাসিনার মতো হয়ে যাবে। চিরদিন দরকার সংস্কার পার্টির সরকার। যতদিন সংস্কার শেষ না হচ্ছে ততদিন আমরা থেকে যাব। তার মানে জনগণের উপরে বিশ্বাস নেই। সরকার তো একটা টাইম ফ্রেম ঘোষণা করেছে নির্বাচনে, সরকার তো নির্বাচনকে ভুলে নাই, সরকার তো নির্বাচনের একটা টাইম ফ্রেম দিয়েছে। দেয়ার ওয়াজ এ টেন্ডেন্সি, দেয়ার ইজ স্টিল এ টেন্ডেন্সি, যে নানা ঘটনার সৃষ্টি করে দৈব আছে না কনস্টিটিউশনে, কোনো দৈব দুর্ঘটনা। আপনি কি সেই আশঙ্কা করেন? অবশ্যই ইট ইজ গোয়িং অন নাও টু এক্সটেন্ড। তা না হলে ভোটার ক্যান্ডিডেট হওয়ার বয়স, ভোটার হওয়ার বয়স কমিয়ে আবার নতুন করে আবার সব, এইটার জন্যই তো আবার 1 বছর সময় লেগে যাবে। কিংবা আরেকটা সব সংস্কার নিয়ে সব একমত। সেটা তো বলেছে ন্যূনতম সংস্কার হবে। কোন কোন বিষয়ে সংস্কার? সেটা রাজনৈতিক দল এবং প্রশাসনিক ক্ষেত্রে করুক, কিন্তু ডোন্ট টাচ দ্য কনস্টিটিউশন। আচ্ছা, কনস্টিটিউশনকে বাদ রেখে অন্যগুলো চলতে পারে। এবং কনস্টিটিউশন বাদ দিয়ে যেতে হলে, ইফ ইউ ওয়ান্ট টু ফলো দ্য কনস্টিটিউশন, বাংলাদেশ আমরা পুঁজিবাদী রাষ্ট্র করার জন্য স্বাধীনতার সংগ্রাম করিনি, আমরা সমাজতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাওয়ার জন্য। সমাজতন্ত্রই তো সংবিধান থেকে বাদ দেওয়ার সুপারিশ এসেছে। তো সেই ক্ষেত্রে আপনারা এর প্রতিবাদ জানাবেন কিভাবে? জান দিয়ে এটার বিরোধিতা করব। এবং আরেকটা খেয়াল করবেন, রাষ্ট্র ধর্ম ইসলাম রেখে দেওয়ার প্রস্তাব করা হয়েছে, কিন্তু ধর্ম নিরপেক্ষ থেকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাই ইট টার্নস ইনটু ইসলামিক স্টেট। এখন বামপন্থী এটা পাকিস্তান হয়ে যাচ্ছে। এইগুলো তো ইনার কানেকশনসগুলো তো আমাদের বুঝতে হবে। ইট হ্যাজ নেভার বিন ডিসকাসড। আমাদের সঙ্গে তো এগুলো আলোচনা করেনি। আমাদের অভিজ্ঞতা, আমাদের চিন্তা, এগুলো তারা রেডি করে একটা দিয়ে, যারা নাকি হারাম আমাদের এখানকার মুভমেন্টের সঙ্গে কিছুই কানেক্টেড না, এরকম লোককে প্রধান করে যে কমিশনগুলো অনেক ক্ষেত্রে করা হয়েছে, সেগুলো তো বাদ দেওয়ার বা বিরোধিতা করার সুযোগ আছে। যেগুলো সেটা অবশ্যই, সেটা আমাকে বলে দিতে হবে না, বা মানুষকে বলে দিতে হবে না। পাবলিকই করবে। পাবলিক অ্যাওয়্যার হচ্ছে। লুক অ্যাট চা বাগানের উদাহরণ আমি দিলাম, কিন্তু চা বাগানে তো এখানে 10 দফা বাস্তবায়নের জন্য বিশাল সংগঠন গড়ে উঠেছে। রিক্সা ভ্যান শ্রমিক আগামী 4 ফেব্রুয়ারি তাদের জাতীয় সম্মেলন হবে শহীদ মিনারে। হাজার হাজার রিক্সা ভ্যান শ্রমিক সারা দেশ থেকে আসবে। দে আর বিং অর্গানাইজ এবং সচেতন হচ্ছে। এবং তারা এখন খালি পেটের ভাতের জন্য দাবি তুলবে না, তারা দাবি তুলবে যে আমাদের এই গরিবের মেহনতি মানুষের সরকার আমরা প্রতিষ্ঠা করব। এবং সেইটার জন্য এই মানুষের, এই কথাটা খুব ইম্পর্টেন্ট আমার মতামত বোঝার জন্য, মানুষ আওয়ামী লীগকে দেখছে, বিএনপিকে দেখছে, জামাতে ইসলামকে দেখছে, জাতীয় পার্টিকে দেখছে। মানুষ বলে নৌকা লাঙ্গল পাল্লা শীষ, সব সাপেরই দাঁতে বিষ। তো এইগুলোকে বাদ দাও, বাদ দিয়ে বাকি যারা আছে সবাই মিলে একটা নয়া যুক্ত ফ্রন্ট গড়ে তুলতে হবে এবং নয়া যুক্ত ফ্রন্টের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দ্যাট ইজ দ্য টাস্ক ইন ফ্রন্ট, মানে ভিসাভি জনগণের স্বার্থের জায়গা দেখি। এবং এই পাওয়ার কোশ্চেন অ্যাড্রেস না করাটা আমাদের বামপন্থীদের বিরাট ভুল হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের পরেই ভুল করেছিলাম, বিরাট ভুল। আমাদের বলা উচিত ছিল মুজিবকে পছন্দ না হলে পরে আমরা ন্যাপ কমিউনিস্ট পার্টি আছি, আমরা উই আর দ্য অল্টারনেটিভ। ধন্যবাদ জনাব মুজাহিদুল ইসলাম সেলিম আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমাদের সময়ও শেষ, আবারও দেখা হবে। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।